আপনাদের সাথে আজকে হাজির হয়েছি উচ্চতর গণিতের 7 অধ্যায় অসীম ধারা নিয়ে কথা বলবো। উচ্চতর গণিতের অসীম ধারা। তো শিক্ষার্থী বন্ধু, আমরা ধারার সাধারণ গণিতগুলো, মানে সাধারণ গণিত আছে আমাদের যে গণিত বইটা, এই গণিত বইয়ে আমরা যে ধারা করছি সেই ধারাগুলোর শেষ পদ জানা থাকতো। ধরেন 5, 10, 15, লাস্টে হয়তো 100 এরকম। আবার 1, 2, 4, 6 মানে গুণোত্তর ধারা, সমান্তর ধারা দুটোই আমরা করেছি। সেগুলো আবার সসীম ছিল, মানে শেষ পদগুলো জানা ছিল। আর আমাদের এই চ্যাপ্টার আজকে অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম ধারা। তাহলে অসীম ধারা মানে আমরা একটু কথা বলে নিতে পারি এরকমভাবে যে অসীম ধারা বলতে যে ধারার শেষ পদ আমরা জানি না, আমাদের সৃষ্টিকর্তা জানেন যে শেষ পদটা কত দূরে। এই যে ডট 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 চলছে 2, 4, 6, 8। আচ্ছা, তাহলে অসীম ধারা আমরা বুঝলাম যে ধারার শেষ পদ আমরা জানি না। তো ধারার মধ্যে আর অনুক্রমের মধ্যে তফাৎটা কোথায়? আমরা ধরুন যখন যোগ চিহ্ন দিয়ে বলি 2, 4, 6 তো 8, যাই হোক যেটুকুনি বলেন, এটাকে বলি আমরা সমান্তর ধারা। কারণ 2, 2 করে এই দুটো পদের পার্থক্য 2, এই দুটোর পার্থক্য 2। তো শিক্ষার্থী বন্ধু, যখন আমরা দেখি যে 2, 2 মানে একটা নির্দিষ্ট মানের ভেরিয়েশন থাকে, যে 2, 2 করে বাড়ছে বা 3, 3 করে বাড়ছে, আমরা এইভাবে বলতে পারি যে পাশাপাশি দুটি পদের পার্থক্য যদি সমান হয় তবে আমরা তাকে বলি সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা আমরা কাকে বলি? যে পাশাপাশি ধরেন এরকম 1 যোগ 2 যোগ 4 যোগ 8, মানে পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান। দেখেন এটা হচ্ছে 2, 4/2, এটা হচ্ছে 2, এরকম। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের আজকের কথাটা হচ্ছে একটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা, আর আজকেরটা অসীম ধারা। তো অসীম ধারা এই দুটোরই সমস্যাগুলো সমাধান করব, তবে শেষ পদ আমরা জানা থাকবে না, বা জানা থাকবে বা থাকবে না এরকম। অসীম ধারার কথা যে ধারাটা অসীম পর্যন্ত চলবে, তাহলে অসীম যদি চলে, যেটা সীমা নেই, তাহলে সীমা নেই তার সম্বন্ধে আমরা হিউম্যান বিং জানবো না, আমাদের সৃষ্টিকর্তা ওনারা সবই ওনারা জানতে পারেন। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা ধারা আর অনুক্রম যেটা বলছি, অনুক্রম হলো এরকম জিনিস, মাঝখানে যোগ থাকবে না, যদি কমা দিয়ে দিয়ে ওই সিকোয়েন্স অনুযায়ী যে পাশাপাশি দুটি পদের পার্থক্য একই বা দুটি পদের ভাগফল একই, মানে ধারা আর অনুক্রমের মধ্যে পার্থক্য, মাঝখানে যোগ চিহ্ন থাকা আর না থাকা। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের 9 নাম্বার যে সমস্যা, 8 পর্যন্ত বহু নির্বাচনী, 9 নাম্বার যে সমস্যা সেখানে বলছে প্রদত্ত অনুক্রমের 10তম, 15তম এবং 8তম পদ নির্ণয় করো। তাহলে আমাদের ক যেটা আমরা লিখছি, যে এখানে ক আমরা অনুক্রম, এটাকে বলবো তাহলে অনুক্রম, যেহেতু মাঝখানে আমরা কোনো যোগ চিহ্ন দেখতে পাচ্ছি না। প্রদত্ত অনুক্রমটির প্রথম পদ a = 2। তো জানা আছে n তম পদ সমান a + n - 1 * d। শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা সাধারণ অন্তর d = 2, মানে কি 4 থেকে 2 বাদ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলেও 2, এরকম। তাহলে n তম পদ এটা হলো। এখন আমাদের যদি 10তম পদ বের করতে হয়, সুতরাং 10তম পদ কি হবে? 2 + 10 - 1 * 2, 2 + 9 * 2, এই হচ্ছে 20। তাহলে 10তম পদ হলো 20। সুতরাং 15তম পদ সমান a + 15 - 1 * 2, 2 + 14 × 2 = 30। এখন 8তম পদ, 8তম পদ যেটা হবে সেটা a তো আমাদের প্রথম পদ আছেই, 2 + r - 1 * 2। তো শিক্ষার্থী বন্ধু, এই একটা সমস্যার সমাধান করা, 4টা সমস্যার সমাধান করা একই ধরনের, তারপরেও আমরা
হয়তো 6টার মধ্যে 4টা করে দিচ্ছি, মানে একই নিয়মে আমরা এই কারণে সবগুলো করে দিলে আপনাদের শুধু সময় ব্যয় হবে। তাহলে আমরা প্রথমটা দেখিয়ে দিলাম, এখন দেখা যাক আমরা পরবর্তীগুলো কিভাবে করতে পারি। কর পরে আমি গ দিয়েছি, খ এরকমই ছিল, সো আমরা ওটা দেইনি, যেন আপনারা যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, আমরা সেই চিন্তাটাই মাথায় রেখেছি। আচ্ছা, এবার দেওয়া আছে, আমরা গ নিয়ে কথা বলছি, 9 গ দেওয়া আছে অনুক্রমটির n-তম পদ সমান 1/n into n plus 1। যেখানে বলা আছে এরকম কথা, n is belongs to n, মানে এই n এর মানটা ন্যাচুরাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। তো বাবা স্বাভাবিক সংখ্যা এটাকে আমরা এইভাবেই বলি 1 2 3 ডট 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 ডট, মানে এরকম ভাবে অসীম পর্যন্ত চলবে সাধারণ এই যে n যেটা, তাহলে এই n এর মান আমরা 1 2 3 4 যে কোনো মানই বসাতে পারবো। তা আমাদের প্রথমটা বলেছে 10তম পদ, অনুক্রমের 10তম পদ, সুতরাং 10তম পদ সমান 1/10 into 10 plus 1। তাহলে কি হচ্ছে, আমরা 1/10 into 11, 1/110। তাহলে সমস্যা কিন্তু কিছুই না, একদম সহজ, পানির মতো সহজ। 15তম যখন আমরা করব বাবা, 15 plus 1, তাহলে কি হচ্ছে, এবার উপরে 1 divided by 15 গুণ 16, এখানে কত হচ্ছে 1 divided by 6 15 90 এর সাথে 9, 15 কে 15 9 24, 240। এবার 8তম পদ যেটা আমরা পাচ্ছি সেটা আবার একটু গ্যাপ দিয়ে লিখি। সুতরাং 8তম পদটা কত হচ্ছে, জাস্ট n এর জায়গায় r বসাবেন, আর কিছু না, r into r plus 1, এটাই সবচেয়ে সহজ। তো শিক্ষার্থী বন্ধু, এইভাবে আমরা অনুক্রমের n-তম r-তম যাই হোক সবগুলা পদই বের করে ফেললাম। আমাদের এটা প্রথম কাজ হলো, দুটা সমস্যার সমাধান হয়ে গেল, আমরা দুটা সমস্যার সমাধান অলরেডি করে ফেললাম। এখন আমরা পরবর্তীতে চলে যাই, এটা নিয়ে তো আর খুব একটা কথা নেই, তাহলে এটা হয়ে গেল, এটা আমরা করে ফেললাম। এরপরে আমরা চলে যাচ্ছি 9 তে, দেওয়া আছে। আচ্ছা, এবার একটা ধারা মানে অনুক্রম দেওয়া আছে, অসুবিধা নেই, আমরা অনুক্রমটা লিখি। আচ্ছা, তাহলে এখানে প্রথম পদ আচ্ছা, এখানে আমরা কাজ কিছু করে নিই। এখানে প্রথম পদ a সমান 5, সাধারণ অনুপাত। যখন আমরা দেখব যে এটা গুণোত্তর ধারা, তখন সাধারণ অনুপাত এটাকে আমরা সাধারণত r দ্বারা প্রকাশ করি। 5/3 divided by 5, ওয়ান আছে, ভাগের জায়গায় গুণ দিলাম 1/5, 1/3। তাহলে সাধারণ অনুপাতের মান পেলাম আমরা 1/3। তো শিক্ষার্থী বন্ধু, জানা আছে n-তম পদ সমান
এ আর এন মাইনাস ওয়ান। বাস, এখন 10তম পদ যখন আমরা করব, এখানে ছকটা করে রাখছি যেন আপনাদের কষ্ট কম হয়। 5 আর এর মানটা কি হলো বাবা, 1/3, আর এন মাইনাস ওয়ান 10তম বলেছি, তাহলে 10 মাইনাস 1, তাহলে 5, আর এখানে 1/3 এর উপরে 9, 5 ডিভাইডেড বাই এটা হয়ে গেল, কোনো সমস্যা নেই। 10তম পদ আমরা বের করে ফেললাম। এখন একইভাবে যদি আমরা 15তম পদ বের করতে যাই, তাহলে কি হবে, এ এর মান তো আগেরটাই 5, এখানে আর এর জায়গায় আমরা তাহলে কি করব, 15 বসাবো, 1 বাই আর এর মান যেটা আছে 1/3 তো বসাবো 1/3, আর এর মান যেটা পেয়েছি, এর উপরে কি হবে 15 মাইনাস 1, n মাইনাস 1, 5, 1/3 এর উপরে 14, তার মানে 5, 3 এর উপরে 14। একইভাবে যদি আরতম বের করতে হয় কোনো সমস্যা নাই, আরতম বের করতেও কোনো সমস্যা নাই, আমরা তো এর মান জানি, এর মান কত 5, আর এর মান কত 1/3, এর উপরে কত আরতম পদ, তাহলে কি হবে আর মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধু, আমরা ইচ্ছে করলে এই পর্যন্ত রেখে দিতে পারি, আর এটাকে যদি আমরা কেউ এইভাবে করি যে স্যার আমি কি এরকম করব, 5 এই 1/3 মানে তো 3 নিচে, 1/3 মানে 3 নিচে, আর মাইনাস 1, এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে শিক্ষার্থী বন্ধু দেখুন, আমরা কিন্তু যথেষ্ট সফলভাবেই কাজ করে ফেললাম, অসুবিধার কিছু নেই। এখন আমরা পরবর্তী দিকে আসি, আবার আরেকটি সমস্যা আপনাদের জন্য রেখেছি, একই নিয়মের 4টা রেখেছি, আপনার ভাগে 2টা, আমার ভাগে 4টা, যেন আমরা মিলেমিশে করতে পারি। কিছু এই জন্য থাকলে ভালো হয়, বাচ্চারা তখন মনোযোগী হয় যে দেখি আমি পারি কিনা, যেহেতু এগুলো খুবই সেম অঙ্ক, একই ধরনেরই। চ, তো শিক্ষার্থী বন্ধু চতে কি বলেছে, অনুক্রমটি তার দেওয়া আছে, অনুক্রমটি অনুক্রমটির n-তম পদ 1 মাইনাস 1 thrice n divided by 2। তো এখন এখানে তাহলে আমাদের যে কাজটা করতে হবে, 10তম পদ যখন আমরা করব তখন কি হবে, এই সিরিজের 10তম পদ যখন আমরা করব, দেখি কি হয়, আমরা একটু দেখে নিই। তখন আমরা এখানে কি পাবো, 1 মাইনাস 1 3 ইন্টু 10, তার মানে বাবা কি হচ্ছে, এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম 1 মাইনাস, এখন -1 এর উপরে যখন 30 হয়, তো এটা অবশ্যই একটা জোড় ভ্যালু, জোড় ভ্যালু হলে এখান থেকে প্লাস আসবে, তাই আমরা এখানে করব কি জানেন, 1 এটা প্লাস, কিন্তু এই -1 এর উপর 30 মানে এইটুকুন প্লাস, তার সামনে -1 আছে, তাহলে 0 হয়ে গেল। এরপরে আমরা 15তম পদে যাব, দেখি 15তম পদে কি হয়। তো 15তম পদ যেটা, সেটাতে আমাদের কি হয় দেখি, এখানে আমরা তাহলে 1 মাইনাস 3 ইন্টু 15 বাই 2, শিক্ষার্থী বন্ধু এবার কি আসতেছে দেখি 1, এবারে পাওয়ারটা 45, মানে পাওয়ার যদি নেগেটিভ হয় এখান থেকে একটা নেগেটিভ আসবে, ওই নেগেটিভ আর আগে একটা নেগেটিভ, কারণ আমরা জোড় পাওয়ার যদি থাকে, কারণ আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস, এরকম যদি জোড় সংখ্যক প্লাস হয়, জোড় সংখ্যক প্লাস, জোড় মাইনাস হলে রেজাল্ট প্লাস হয়, ফল প্লাস হয়, ফলাফল হয় প্লাস, আর এটা যদি মাইনাস হয় তাহলে 3টা, তাহলে কি হবে, মাইনাস হলে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, এই জন্য বিজোড় হলে বিয়োগ হবে। তাই আমরা বাচ্চাদের অনেক সময় বলি, পাওয়ার যদি বিজোড় হয় -1 এর উপরে, তাহলে এখান থেকে বিজোড় থেকে বিয়োগ, বি বি, ভালো তো, বিজোড় থেকে বিয়োগ। আচ্ছা, তাহলে এখানে
মাইনাস ওই মাইনাস আর এই মাইনাসের প্লাস 2/2 ইকুয়াল টু 1। তো শিক্ষার্থী বন্ধু দেখুন আমরা এরপরে আরতম পদ যখন করব তখন এখানে কি লিখবো, আমরা যে ধারাটা দেওয়া আছে ওটা তো লিখবই। এখানকার কথাটা কি হবে, যে আরতম পদ যেটা হবে সেটা আগে লিখি। 1 মাইনাস 1 এর উপরে 3r ডিভাইডেড বাই 2। এখন আমরা যা দেখতে পাচ্ছি যে জোড় পদ, 10তম পদ মানে কি জোড়া পদগুলো বাবা, জোড়াগুলো আসতেছে 0, বিজোড় আসতেছে 1। তাহলে আর এর মান জোড়ও হতে পারে বিজোড় হতে পারে, কারণ আপনারা জানেন যে n বিলংস টু n। আমরা কি বলেছিলাম যে n এর মানটা কি, আমাদের বলেছিলাম যে এরকম কথা, n এর মান এরকম হতে পারে সেট আকারে যদি আমরা বলি, আর নরমালি যদি বলি তাহলে এরকম 1 2 3 ডট 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 ডট, মানে স্বাভাবিক সংখ্যার সেট হলে এরকম ভাবে। তো বিষয়টা কি দাঁড়ালো, তাহলে আমরা যে আরতম পদ বলছি আর এর মান 1 হতে পারে 2 হতে পারে, জোড়ও আসতে পারে বিজোড়ও আসতে পারে। তাহলে এটা একটা হলো। এখন আমরা আর এর মান যদি জোড় হয়, এখানে আর এর মান আমরা কি দেখলাম যে আর এর মান যখন জোড় হচ্ছে তখন 0 হচ্ছে, বিজোড় হচ্ছে তখন 1 হচ্ছে। তাহলে এখানে আমরা ওই কথাটা এখানেও বলে দিতে পারবো ইচ্ছা করলে, যে আর যদি জোড় হয় তাহলে কি হবে, আর বিজোড় হয় তাহলে কি হবে। সুতরাং আর এর মান জোড় হলে আরতম পদ কি হবে, জোড়ের জন্য 0, তাহলে এখানে 0ই হবে, একই সিরিজ তো, একই পদ তো, সাধারণ পদ তো একই। আর এর মান যদি বিজোড় হয়, বিজোড় হলে আরতম পদ কি হবে, আরতম পদ তখন আমরা 1 পাবো। এরকম ভাবে আমরা বলে দিতে পারি। আর কেউ যদি এইভাবে রেখেও দেয় তবুও আমরা নিয়ে নিব উত্তর, অসুবিধা নেই। আরতম পদ কারণ আর এর মান জোড় হতে পারে বিজোড় হতে পারে, আমরা যদি এটা বলে দিই খুবই ভালো। আর কেউ যদি এ পর্যন্ত করে দেয় তবুও ভালো, কোনো সমস্যা নেই, চলবে। তো শিক্ষার্থী বন্ধু আমরা 9 নিয়ে কথা বললাম, এবার আমরা 10 নিয়ে কথা বলবো। 10 সরি 10 নাম্বার গুলো খুব সংক্ষিপ্ত সমস্যা, এই জন্য 10 আমরা করে দিই না, পরীক্ষা আসার মতো না। এমনি বহু নির্বাচনের জন্য আপনারা করে রাখতে পারেন, ওগুলো এক লাইনের একটা করে সমস্যা, মানে যেখান থেকে বহু নির্বাচনী হতেও পারে। 11 প্রদত্ত অসীম গুণিতক ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধু অসীমতক সমষ্টি থাকে কি থাকবে কিনা, অসীমতক সমষ্টি থাকবে যদি আর, আপনাদের পাঠ্য বইয়ে দেখবেন যে আর এর একটা সূত্র আছে, যদি r is less than 1 হয়, এরকম যদি হয়, আর অসীমতক সমষ্টি থাকবে যদি r is less than 1 হয়। এর মানেটা কি জানেন, যে এই পরম মান মানে কি r ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। তার মানে r ধনাত্মক হলে এইরকম r less than 1, আবার r ঋণাত্মক হলে তাহলে এখানে নেগেটিভ আসবে। মানে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। তাহলে সুতরাং আর বিষয়টি কি হচ্ছে যে আর 1 এর চেয়ে ছোট, -1 এর চেয়ে বড়, সুতরাং -1 এর চেয়ে আর বড় কিন্তু +1 এর চেয়ে ছোট, এরকম মান। তো আমরা এত কিছু আপনার বুঝতে হবে না, এমনি জানা হবে। মানে অসীমতক সমষ্টির ক্ষেত্রে আমরা দেখবো আর এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে, আর না হলে থাকবে না। শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা কি বললাম, সর্বশেষ কথা, আর লেস দ্যান 1 হলে অসীমতক সমষ্টি থাকবে, আর যদি আর কোনো কারণে 1 এর চেয়ে বড় হয়ে যায়, 2 3 4 এরকম হয়, 1.5 2.5 এরকমও হয়, তাহলে অসীমতক সমষ্টি থাকবে না। তা আমাদের 11 নম্বর প্রশ্ন এখন আমরা শুরু করে দেব। দেখেন আমরা দুই ধরনের সমস্যা আপনাদেরকে দিয়েছি যেন আপনাদের কষ্ট না হয়।
আমরা যেন আপনাদের ক্লিয়ার বোঝাতে পারি সেই ব্যবস্থা করা আছে। দেখেন ক 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ড ড ড ড ড ড ড ড। ধারাটি প্রথম পদ, ধারাটির প্রথম পদ a = 1, সাধারণ অনুপাত r = ½/1, তার মানে হাফ। এই যে 1 এর চেয়ে ছোট, শিক্ষার্থী বন্ধু এইভাবে যখন দেখবেন যে r এর একটা ভ্যালু পেয়েছেন যেটা 1 এর চেয়ে ছোট, তখন বলবেন সুতরাং প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। সমষ্টি আছে। এখন বলছে থাকলে আবার নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, আছে, সরি আর 6 কাটাচ্ছে, আছে। তো জানা আছে অসীমতক সমষ্টি s = a/1 - r। তো শিক্ষার্থী বন্ধু আমরা ইচ্ছা করলে এখানে একটা ইনফিনিটি চিহ্ন দিতেও পারি অসীমতক সমষ্টি। তো এখানে এর মানটা হচ্ছে 1 আর এটা তো 1, আর এর মান হচ্ছে হাফ। = 2। এটা হলো অসীমতক সমষ্টি। তাহলে অসীমতক সমষ্টি থাকবে। তো শিক্ষার্থী বন্ধু এরপরে আমি আবার আরেকটি সমস্যা দেখাইছি ঘ, যেখানে অসীমতক সমষ্টি থাকবে না। কারণ কি দেখেন ওখানে আর এর মানটা বড় আসবে। দেখি কি হয়। ঘ হচ্ছে 1 2 4 8 6, 1 2 4 8 16। আচ্ছা প্রথম পদ a = 1, সাধারণ অনুপাত এখানে হবে 2/1 = 2 greater than 1। তো এরকম যদি হয় প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি নেই। লিখতে পারেন যেহেতু r is greater than 1 সেহেতু প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি নেই। নেই তাহলে নির্ণয় করা লাগবে না, নেই যেহেতু তাহলে নির্ণয় করারও দরকার নেই। তো এখন নেই আমরা এমনি বুঝতে পারবো। ধরুন তারপরে কেউ যদি যোগ করে মান বসানোর চেষ্টা করে তাহলে কি হবে দেখো, 1 - 1 - 2, 1 - হাফ। তো একটা জিনিসের সমষ্টিটা এরকম হবে, ঘরে কখনো মাইনাস আসবে না, তার মানে এটা অসীমতক সমষ্টি নাই। এরকম ভাবে আমরা যদি বসিয়ে দিই, আমরা এখানে তো সলিউশন হয়ে গেছে, কেউ বসালেও দেখবেন যে এই যে দেখেন 1 2 4 6 এইটুকুনের যোগফলই তো অনেক বেশি হচ্ছে, 16 24 4 28 2 30 31, তো মাইনাস হাফ হবে কিভাবে? তার মানে অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে না। এই যদিও করেন দেখবেন মাইনাস হাফ যা প্রদত্ত শর্ত ছেড়ে বিরোধিতা করছে, যে এই কয়টা থাকলেও তো আমরা দেখছি অনেক বড় হয়, 16 24 4 28, হ্যাঁ 2 30 31, মাইনাস হাফ কোথেকে আসবে? তার মানে আমাদের এটা করার প্রয়োজন নেই। তো শিক্ষার্থী বন্ধু সর্বশেষ যে সমস্যাটি আমরা এবার সেটা নিয়ে কথা বলবো, আমরা করব তো এই টাকে আমরা এইভাবে করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি হাফ প্লাস মাইনাস 1/4 প্লাস 1/8। আচ্ছা এরপরে প্লাস মানে কি বিষয়টা এরকম, একটা প্লাস একটা মাইনাস, এটা কিন্তু মাইনাস অ্যাকচুয়ালি, এটা আবার প্লাস এটা আবার মাইনাস। তো যাক এখানে প্রথম পদ তাহলে হাফ, আর সাধারণ অনুপাত যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি দ্বিতীয় ভাগ প্রথম করলে হয়, তাহলে -1/4 ডিভাইডেড বাই হাফ -1/4
2/1 মাইনাস হাফ। তাহলে এখানে লেস দেন 1, সুতরাং প্রদত্ত ধারাটি অসংখ্য সমষ্টি থাকবে, সমষ্টি আছে, জানা আছে অসীমতক সমষ্টি S ইনফিনিটি A ডিভাইডেড বাই 1 মাইনাস R। তো শিক্ষার্থী বন্ধু আপনার এর মানটা কত? হাফ। 1 আর এর মানটা কত? মাইনাস হাফ, মাইনাস মাইনাস হাফ, হাফ ডিভাইড বাই 1 প্লাস হাফ। তার মানে বিষয়টি কি দাঁড়ালো? হাফ, 2 কে 3/2, তার মানে কি হাফ, উপরে 2 নিচে 3, 1/3। শিক্ষার্থী বন্ধু এর অসংখ্য সমষ্টি হলো 1/3। তো শিক্ষার্থী বন্ধু এরকম সুন্দর সুন্দর সমস্যা নিয়ে আপনাদের সাথে আমি আসবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমার চ্যানেলটি যারা আজও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। আমরা পরবর্তী প্রয়োজনীয় সমস্যাগুলো আপনাদের এভাবে সারিয়ে দিব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।